একটা দোতলা বাড়ির সামনে মায়ার গাড়ি এসে থামতেই দারোয়ান এসে তড়িঘড়ি করে গেট খুলে দিল। গাড়ি চালিয়ে খান মঞ্জিলে ঢুকলো মায়া। সামনে সরু রাস্তা, দুই পাশে গার্ডেন। গাড়ি পার্ক করে সদর দরজার সামনে এসে দাঁড়ালো মায়া। বেল বাজিয়ে অপেক্ষা করলো দরজা খোলার। একটি হাস্যোজ্জ্বল মুখের নারী এসে দরজা খোলে। মায়া জড়িয়ে ধরল সেই নারীকে। উচ্ছ্বসিত স্বরে বলল, আম্মু, আজকে হঠাৎ এত ভালোবাসা? এত তাড়াতাড়ি চলে এসেছো যে? ক্লাস হয়নি আজকে? আমি বুঝি তোমাকে ভালোবাসি না? আর ভার্সিটিতে প্রবলেম হয়েছিল, তাই আর ক্লাস করিনি। যাওয়ার কি দরকার ছিল তাহলে? বাদ দাও তো এসব। ওয়াও, এত ঘ্রাণ কিসের? বিরিয়ানি রান্না করেছো বুঝি? হ্যাঁ, বলে কিচেনে গেলেন মায়েরা খান। মায়া পিছু পিছু হাঁটলো তার। কিচেনের সামনে দাঁড়াতেই মায়েরা পানির গ্লাস এগিয়ে দিলেন ওর দিকে। এই নাও ঠান্ডা পানি। থ্যাঙ্কস আম্মু। পানিটুকু এক চুমুকে শেষ করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল মায়া। ক্লান্ত পায়ে এগিয়ে গেল তার রুমের দিকে। রুমে এসে উদাস হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল নরম বিছানার উপর। উপুর হয়ে শুতেই কখন যে চোখ লেগে এলো টের পেল না। ফোনের তীব্র ভাইব্রেশনে ঘুম ভাঙল ওর। বিছানা হাতড়ে ফোন রিসিভ করে কানে দিল। চোখ টেনে খুলতে কষ্ট হচ্ছে। ওভাবেই জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, হ্যালো, কে বলছেন? আমি আপনার জামাই বলছি ম্যাম। জামাই? কিন্তু আমার তো এখনো বিয়েই হয়নি। ঘুম ঘুম স্বরে বলল মায়া। কি বলছেন এসব? দেখুন, আমি জানি আপনি রেগে আছেন, তাই বলে আপনি আমাকে আর আমার সন্তানকে অস্বীকার করতে পারেন না। মায়া হকচকিয়ে উঠে বসে। ঘুম এখন পুরোপুরি কেটে গেছে। ভালো করে নাম্বারটা পরখ করে দেখে, নাম্বারটা ওর চেনা। ফোনের ওপাশ থেকে উচ্চস্বরে হাসির আওয়াজ শোনা যাচ্ছে। হৃদয় গুটিয়ে ফেলল মায়া। ঝাঁঝালো স্বরে বলল, রুদ্রর বাচ্চা, এই ভর দুপুরে কল করে বিরক্ত করছিস কেন? প্রথমত, আমার এখনো বিয়ে হয়নি, আর বাচ্চা তো অনেক দূরের কথা। আর দ্বিতীয়ত, এখন সন্ধে, দুপুর না। ফোনে টাইম চেক করে দেখো, 6:30। অবাক হলো মায়া। এতক্ষণ ঘুমিয়েছে ও? জোহর আসরের নামাজ কাজা হয়ে গেছে। মাগরিবেরটা পড়া যাবে। তবে কেউ ডাকলো না কেন ওকে? ওপাশ থেকে রুদ্র ডাকে ভাবনা সুতো কাটল ওর। রুদ্র বলল, কিরে, কিছু বলছিস না কেন? ঘুমিয়ে পড়েছিলাম, তাই খেয়াল করিনি যে এতটা লেট হয়ে গেছে। তুই কল কেন করেছিস ওইটা বল। তোকে বিরক্ত করতে। হাদারাম। খট করে কল কাটলো মায়া। রুদ্র মুচকি হেসে ফোন নামিয়ে রাখে। এর মানে সকালে রাগার নেই। ফোঁস করে শ্বাস ছেড়ে ট্রেডমিলের ওপর দৌড়ে মনোযোগ দেয়। জিমে আছে এখন ও। অদূরেই ওর বন্ধুরা বসে এটা ওটা বলে বিরক্ত করছে ওকে। মায়া মাগরিবের নামাজ আদায় করে নিচে নামে। মিসেস মায়েরা খান বসে টিভি দেখছেন। মায়া এসে ধূপ করে বসলো তার পাশে। মায়াকে পাশে বসতে দেখেই বললেন, তিনি, এতক্ষণে তাহলে ঘুম ভেঙেছে? ডাকোনি কেন? অনেক ডেকেছি তোমাকে, দরজা বন্ধ ছিল, তাই ভেতরে ঢুকে ডাকতে পারিনি। কিছু দাও, খিদে পেয়েছে। বিরিয়ানি দেবো? রাতে খাবো, এখন অন্য কিছু দাও। বসো তুমি, আমি আনছি, তুমি বসো। আব্বু কখন আসবে? এই তো আর একটু পর। মায়া বলল না আর কিছু। নিশ্চুপ টিভি দেখায় মনোযোগ দিল। রাত 12টা। বিছানায় শুয়ে চ্যাটিং করছে মায়া। ওর ফ্রেন্ডদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, BBC নিউজ চট্টগ্রাম নামে। সারাটা দিন সারাটা রাত ওখানে টুং টাং মেসেজ আসতেই থাকে। কে কার সাথে রিলেশনে গেল, কার ব্রেকআপ হয়েছে, কে কার সাথে ডেটে আছে, সকল পরনিন্দা পরচর্চা হয়ে থাকে সেখানে। এখনও হুলুস্থুলু চ্যাটিং চলছে। গ্রুপে ঝগড়া হচ্ছে মূলত টপিক রুদ্র জিএফ। ওর কখনো একজনকে বেশি দিন ভালো লাগে না, কিন্তু আরশি অনেক দিন ধরে টিকে আছে। কারণ কি? কেউ কেউ বলছে রুদ্র আরশিকে সত্যি সত্যিই ভালোবাসে, আবার তার প্রতিবাদ করছে কেউ কেউ। ওদের ফ্রেন্ডদের মধ্যে রিলেশনে যাওয়া নিয়ে বড্ড সমস্যা। ওতে ওদের ধারণা বন্ধুদের প্রতি ভালোবাসা কমে যায়, তাই সবসময় লেগে থাকে একজন আরেকজনের পিছনে। মূলত রুদ্র ছাড়া আর কে এই রিলেশনে নেই, তাই এখন সবাই রুদ্র জিএফের পিছনে হাত ধুয়ে পড়ে আছে। না, রুদ্র মায়াকে ঠকাতে পারে না। এই একটা মেসেজে চোখ আটকালো মায়ার। মেসেজটা দিয়েছে রুহানি। মায়া দ্রুত টাইপিং করলো। কেন রে? ও আমাকে কথা দিয়েছিল নাকি? নাকি আমি ওর জিএফ? না, তুই কষ্ট পাবি ও যদি আরশিকে বিয়ে করে। কেন? ও কষ্ট পাবে কেন? আশ্চর্য। রুদ্র এতক্ষণে মেসেজ করলো। মায়া লিখলো না কিছু। দেখতে চাইলো ওর বলদ বন্ধুগুলো কি বলে, কারণ ও তোকে ভালোবাসে। গ্রীষ্মের মাঝামাঝি সময় কালবৈশাখী ঝড় হতে পারে যে কোনো সময়।
আকাশে আজ খুব মেঘ করেছে, বৃষ্টি আসার আগ মুহূর্ত, ঝড়ো বাতাস বইছে। মায়া তার কক্ষের বেলকনিতে দোলনার উপর বসে আছে। বাতাসে তার কোমর ছড়ানো লম্বা চুলগুলো সমান তালে উঠছে। কফির কাপে চোম বসাচ্ছে কিছুক্ষণ পরপর। দৃষ্টি তার আকাশ পানে নিবদ্ধ। আকাশের মতো তার মনেও যে মেঘ চেয়ে আছে। মায়া দীর্ঘশ্বাস ফেলল। সকাল 8টা বেজেছে বোধ হয়। কলেজ না থাকলে মায়া কখনো সকালে তাড়াতাড়ি ওঠে না, কিন্তু আজ উঠে গেছে। ফজরের নামাজ পড়ে আর ঘুমায়নি। ঝড়ো আবহাওয়ার ফলে ভার্সিটি বন্ধ দিয়েছে। কাল রাতে রুহানির শেষ লেখাটা দেখার পর মায়া থমকে চেয়েছিল কতক্ষণ, সাথে সাথে গ্রুপ থেকে লেপ নিয়েও নিয়েছিল। এরপর কি কথা হয়েছিল মায়ার জানা নেই, কিন্তু রুহানির কথা যে এক ফোঁটা মিথ্যা ছিল না। ওই শ্যাম পুরুষকে ভালোবাসে মায়া সত্যি সত্যি শেষ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত বিরহের দহনে পুড়ছে সে। ওই মানুষটার উপর যে কোনো নারীর ছায়াও সহ্য হয় না, কিন্তু ওই নিষ্ঠুর মানব যে তা বোঝে না। সে যে তার কাছে আসা সব নারীকেই সাদরে গ্রহণ করে। সব নারী না, শুধুমাত্র সে ছাড়া। আকাশ ছেপে বৃষ্টি এলো। মায়ার ভাবনার অবসান ঘটে। তাড়াতাড়ি পা চালিয়ে কক্ষের ভেতরে প্রবেশ করে। সকাল না হলে একটু বৃষ্টিতে ভিজতে পারত, কিন্তু এত তাড়াতাড়ি গোসল করতে চায় না সে। মায়া বিছানা থেকে নিজের মুঠোফোন হাতে নিল। 12টা মিডস কল। মায়া মুচকি হাসল। এই মানুষগুলো তাকে খুব বেশিই ভালোবাসে। ওর বন্ধুগুলো, ওর আরেকটা পরিবার। কালকে গ্রুপ থেকে লেপ নেওয়ার পর রাহুল 12 বার ফোন করেছে, কিন্তু ফোন বন্ধ করে রাখায় মায়া ধরতে পারেনি। কল ব্যাক করলো মায়া। রিং হতে হতেই কেটে যায় প্রথমবারে। মায়া বুঝল প্রতিশোধ নিচ্ছে রাহুল। আবার ফোন দিল। একটা ঘুম ঘুম কণ্ঠস্বর ভেসে আসলো ফোনের অপর পাশ থেকে। নাটক করতে কল দিয়েছিস? কালকে কয়বার কল করেছি তোকে? সরি, ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। গ্রুপ থেকে লেপ নিলি কেন? এমনিতেই ভালো লাগছিল না। আমি লেপ নেওয়ার পর কোনো কথা হয়েছিল? না, রুহানি ওর লাস্ট মেসেজটা ডিলিট করে দিয়েছিল। তোকে অ্যাড দিতে চেয়েছিলাম, কিন্তু তুই কেন লেপ নিয়েছিস ওটা আগে জানতে চেয়েছিলাম। মায়া দীর্ঘশ্বাস ফেলে ফোনের অপর পাশ থেকে রাহুল শুনল সে শব্দ, তবে বলল না কিছু। মায়া ভারাক্রান্ত স্বরে বলল, প্ল্যান থাকলে বল, আমরা সবাই আছি তোর সাথে। এখন না, আর একটু সময় যাক। ওর সাথে ছলনা করতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে রাখছি এখন। রাহুল কল কেটে দেয়। মায়া আবার ভাবনায় ডুব দেয়। ফোন দিয়ে আটে কিছুর। লাইব্রেরির একেবারে কর্নারে মুখ আপ করে বসে আছে রুদ্র। টেবিলের ওপর খোলা বইটার পাতা পাখার বাতাসে উঠছে। সেদিকে তেমন একটা খেয়াল নেই ওর। কোনো এক চিন্তায় মশগুল সে। জনমানব শূন্য লাইব্রেরি, নীরব পরিবেশ। সকালে তেমন একটা কেউ এদিকে আসে না। নীরবতার অবসান ঘটিয়ে ধূপ ধাপ পা ফেলে কক্ষে ঢুকলো আরশি। রুদ্র তাকালো না সেদিকে। গালে হাত দিয়ে ভাবনায় ব্যস্ত। দৃষ্টি সেলফের দিকে নিবদ্ধ। ওকে দেখতেই মাথা নুইয়ে হাসলো আরশি। ক্লাসে যাওয়ার পর বান্ধবীদের কাছ থেকে জানতে পারল রুদ্র এসেছে, তবে সে ক্লাসে উপস্থিত ছিল না তখন। আরশি শিওর ছিল তখন এখানে আসলেই রুদ্রকে পাওয়া যাবে। ওর চেয়ে বেশি ছেলেটাকে কে জানে। আরশি ধীর পায়ে এগিয়ে গেল ওর কাছে। গলা খাকারি দিয়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করল। কাজ হলো বটে। রুদ্র হক চকিয়ে তাকালো, যেন সম্বিত ফিরল এমন। আরশি ডান ভ্রু গোচালো। রুদ্র অপ্রস্তুত ভঙ্গিতে বলল, তুমি? বসি? অবশ্যই। রুদ্র সরে বসে জায়গা করে দিল ওর পাশে। আরশি একটু কাজ ঘেঁষে বসলো রুদ্রর। ওর মুখের দিকে তাকিয়ে বলল, মন খারাপ কিছু নিয়ে? বিরস ভঙ্গিতে দুপাশে মাথা নাড়ালো রুদ্র। আরশি ফের বলল, আমাকে বলো, ভালো আছো? কথা ঘোরানোর চেষ্টা করলো রুদ্র। আরশি বুঝল রুদ্র ব্যাপারটা জানাতে চাচ্ছে না ওকে। তবুও রুদ্র চিন্তিত মুখ দেখে মন খারাপ হয় আরশির। ভীষণ সিরিয়াস কিছু একটা হয়েছে, যার ফলে প্রতিদিনের চিরায়ত হাসিটা মুখে নেই ওর। আরশি হাত বাড়িয়ে রুদ্র সিল্কি চুলগুলো এলোমেলো করে দিল। মিষ্টি হেসে বলল, বলো আমাকে, মন হালকা হবে। তোমাকে বলার মতো হলে প্রথমবারেই বলে দিতাম আরশি। তোমার কথা বলো, এদিকে আসলে যে? তোমাকে খুঁজতে খুঁজতেই তো এলাম। আর কথা হয় না দুজনের মধ্যে। আবারও নীরবতায় ছেয়ে যায় লাইব্রেরির বিশাল কক্ষটি। রুদ্রর সামনে খোলা বইটি আরশি হাত বাড়িয়ে টেনে নিল। পাতা উল্টালো কয়েকটা। পরক্ষণে কিছু মনে পড়েছে এমনভাবে
যত্রতত্র টেবিলের উপর রাখা ওর ব্যাগটা কোলে নিল। ব্যাগ থেকে বের করলো কতগুলো প্র্যাকটিক্যাল খাতা, অ্যাসাইনমেন্ট পেপার। রুদ্র, আরশির ডাকে পাশ ফিরে তাকালো রুদ্র। গালে হাত ঠেকিয়ে কোমল স্বরে বলল, নাও তোমার অ্যাসাইনমেন্ট আর প্র্যাকটিক্যালগুলো। প্রজেক্টের বিবৃতিটাও নোট করে দিয়েছি, রিসার্চ পেপারটাও কমপ্লিট করে দিয়েছি। সোজা হয়ে বসল রুদ্র। পরপর কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো। কয়েকদিন ধরে আরশির সাথে তেমন একটা ভালো সম্পর্ক যাচ্ছিল না ওর। অফিসে জয়েন করার পর থেকেই বড্ড ব্যস্ত সময় কাটাচ্ছিল। সে সময়টাতে মেয়েটাকে ভীষণভাবে উপেক্ষা করেছে ওর কোনো কল ধরেনি, মেসেজে রিপ্লাই দেয়নি। সামনাসামনি দেখা হলেও না পারতে শুধু দু এক কথা বলেছে, তাও আরশি নিজ থেকে বলতে আসতে। তবুও আরশি কোনো অভিযোগ করেনি, সম্পর্ক ভেঙে দেয়নি। উল্টো সাহস দিয়েছে রুদ্রকে। ওর প্র্যাকটিক্যাল খাতা, অ্যাসাইনমেন্ট পেপারগুলো পর্যন্ত নিয়ে গেছে নিজে করে দেওয়ার জন্য, যাতে ওর উপর বেশি চাপ না পড়ে। রুদ্র ক্ষীণ স্বরে বলল, এত কষ্টে করতে গেল কেন ইয়ার? তোমার নিজেরটাও তো করেছো, আবার আমারটাও করে দিয়েছো। শুধু শুধু এত কষ্ট করলে, আমি করে নিতাম। রুদ্রর হাত আলতো করে নিজের হাতের মুঠোয় নিল আরশি। মৃদু স্বরে বলল, তোমাকে হেল্প করেছি, এতে কষ্ট হবে কেন? তোমার সমস্যা কি আমার সমস্যা না? অফিসের অনেক কাজ, বড্ড চাপ পড়ে যাচ্ছে, তাই না রুদ্র? জবাবে ঠোঁট বাঁকিয়ে আসলো রুদ্র। এখন আরশিকে কি করে বলবে মায়ার প্র্যাকটিক্যাল করতে করতে মরছেও। মায়া এক গাদা প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে ওকে। নিজের কাজ পড়াশোনাতে অবস্থা খারাপ হচ্ছে রুদ্রর, রীতিমতো চোখে সর্ষে ফুল দেখার মতো অবস্থা, সেখানেও মায়ার কাজ করতে হচ্ছে। নয়তো আছে সে বেটির বন্ধুত্বের দোয়ায়, ইমোশনাল ব্ল্যাকমেল ফ্রি। দরজার বাইরে দাঁড়িয়ে দুজনকে উকিঝুঁকি মেরে দেখছিল মায়া। ওর পেছনে রুহানি, তার পেছনে রিয়ানা, আবার ওদের তিনজনের পেছনে রাহুল, সাহিল আর আরিয়ান সারিবদ্ধভাবে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। রুহানি মুখ ঝাপটি মেরে বলল, দেখলি দেখলি কেমন প্রীতি করছে দুটো, গা জ্বলছে রে বইন। ফুঁসতে ফুঁসতে বলল মায়া। রাহুল সোজা হয়ে দাঁড়ালো, ফুঁসে বলল, চল তো ভেতরে, বাইরে দাঁড়িয়ে নাটকগুলো দেখা সম্ভব হচ্ছে না। সবাই গড় গটিয়ে ঢুকলো ভেতরে। রুদ্র আর আরশি নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত ছিল। বন্ধু মহলে সবাইকে প্রবেশ করতে দেখেই দাঁড়িয়ে গেল রুদ্র। রাহুল এসে কাঁধ জড়িয়ে ধরল ওর। রুদ্র অবাক স্বরে বলল, তোরা? তোকে খুঁজছিলাম আমরা, চল। কোথায় যাব? যেখানে নিয়ে যাবে সেখানে যাবি তুই। কোথায় আবার কি? না বন্ধুর চেয়ে প্রেমিকা বেড়ে গেছে? ফিচেল এসে বলল রাহুল। রুদ্র অস্থির হয়ে বলল, এভাবে বলছিস কেন? আচ্ছা চল। আরশিকে বিদায় দেওয়ার সময়টুকু দেওয়া হলো না ওকে। টেনে টুনে নিয়ে গেল রাহুল আর আরিয়ান। সাহিল ওর প্র্যাকটিক্যাল খাতাগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল। আরশি হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে। রাগ লাগছে ওর, ভীষণভাবে রাগ লাগছে। ওরা একসাথে হলেই তেড়ে আসে এরা। রুদ্রকে টেনে নিয়ে চলে যায় ওর থেকে। একটু কথা বলার সুযোগটা পর্যন্ত হয় না ওর। মায়া, রুহানি, রিয়ানা তখনও দাঁড়িয়েছিল কক্ষে। মায়া শীষ বাজালো, তাচ্ছিল্য করে বলল, আহারে, বয়ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করা হলো না আর বেবি। রাগে টেবিলে বাড়ি মারল আরশি। চকিতে উঠে দাঁড়িয়ে ফুঁসে বলল, তোদের সমস্যাটা কোথায়? সবসময় আমার সাথে এমন করার মানে কি? রুহানি দু পা এগিয়ে এলো, তর্জনী তুলে বলল, তোকে বলেছিলাম না রুদ্রর থেকে দূরে থাকতে? কথা শুনিস না কেন তুই? আমাদের বন্ধুর সাথে ডরটলি করলে অবশ্যই আমাদের সমস্যা হবে। রিলেশনে আছি আমরা, কেন দূরে থাকবো ওর থেকে আমি? কেমন বন্ধু তোরা? ওর ভালোবাসাকে সবসময় দূরে ঠেলে দিস ওর থেকে। গলা উঁচিয়ে বলল আরশি। চোখ পাকিয়ে তাকালো মায়া। তপ্ত স্বরে বলল, গলার আওয়াজ নিচে কর, কানে শুনতে পাই আমরা। আর তোকে কোনো বারোটালো বাসে না ও। খেলছে তাকে নিয়ে ভাই, টাইম পাস করছে তোর সাথে ভাই। কেন বুঝছিস না তুই? ফুঁসতে ফুঁসতে তাকালো আরশি। নাক ফুরাচ্ছে বারংবার। অনেক করে চেষ্টা করছে নিজের রাগ বাইরে বেরোতে না দিতে। রুহানি শেষলাত্মক হাসল, ক্রোধান্বিত স্বরে বলল, কি মারবি আমাদেরকে? পারবি আমাদের সাথে? নাক ফাটিয়ে দিই তোর, ডিপার্টমেন্ট হেডকে দিয়ে বিচার দিই তোর নামে। আমাদের কথাই শুনবে সে। ইউনো না, আমরা টিচারদের ফেভারিট স্টুডেন্ট। শেষবার সাবধান করছি তোকে, রুদ্র থেকে দূরে থাক। পরের বার কথাটা শুধু মুখে বলবো না,
হাতে প্রয়োগও খুব বিশ্রীভাবে করব। মুখ ঘুরিয়ে গটগটিয়ে বেরিয়ে গেল তিনজন। ধপ করে টেবিলে বসে পড়ল আরশি। হাত দিয়ে মুখ কান আটকানোর চেষ্টা করল নিজের। কেন যেন খুব করে কান্না পাচ্ছে। মেয়েগুলো সবসময় এমন করে ওর সাথে। ছেলেগুলো টেনে টুনে নিয়ে যায় রুদ্রকে। রুদ্রর সাথে রিলেশনে যাওয়ার পর থেকেই এসব শুরু করেছে ওরা। আরশি সত্যি ফেড আপ হয়ে পড়েছে। তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।